Assalamu alaikum. Hello students. What's going on? Hope all is going very smoothly by the grace of Allah. Today I am taking your online English class, which is organized by Harmola Degree College. Students, last class I was ended your lesson 1, which is based on our one and only iconic figure Bangabandhu Sheikh Mujibur Rahman's 7th March speeches. Okay, do you have any problem about this chapter? Please give me a comment, then I will understand that if you have any problem or not. Okay, so please write down this quickly, because then I will try the next chapter. Okay, Akku Sheikh, assalamu alaikum. Walaikum assalam. Jahangir Alam, assalamu alaikum. Good morning, ma'am. Good morning to you. Okay, if you have any problem about this chapter, that is the Unforgettable History lesson 1, do you have any problem? Please give me the comment. See, in this chapter you have an paragraph, because see here it is 6th page, 8 number. Write a paragraph on the major events leading to March 7. That is major events leading to March 7 মানে March 7 এ তোমাদের কি যে ভূমিকা সেটা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। ঠিক আছে, আর কি বলেছে দেখো 9 নম্বরে প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে, যেটা কিনা এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 6 থেকে যেটা শুরু হয়েছে 9 পর্যন্ত অ্যাসাইনমেন্ট যেটা আমরা বলি, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্যাট প্রজেক্ট ওয়ার্ক। কি বলেছে, প্রেজেন্ট ইউর আইডিয়াস অন হাউ দ্য মার্চ 7 স্পিচ হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। ওকে, আরেকটা কি বলেছে, মেক এ ফ্যাক্ট ফাইল অন বঙ্গবন্ধুস লাইফ, মানে মেক এ ফ্যাক্ট ফাইল অন বঙ্গবন্ধুস লাইফ, মানে একটা ফাইল তৈরি করেছে বা একটা তালিকা তৈরি করতে বলেছে যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে। ঠিক আছে, ওকে, হিয়ার উই ডোন্ট হ্যাভ এনি complicated thing, so if you don't have any problem about this chapter, then I will try to next chapter. Okay, see lesson 2, Nelson Mandela from to president. আমাদের এই ইউনিট 1টাতে প্রথমে কি ছিল, একটা লেখা ছিল কি দেখো, যে ইউনিট 1টা কি ছিল, পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, মানে মানুষ
অথবা প্রতিষ্ঠান যারা কিনা ইতিহাস তৈরি করেছে, তার মানে যারা যারা যেসব ব্যক্তিত্ব আমাদের পৃথিবীতে বা বিভিন্ন দেশে যে ইতিহাস তৈরি করেছে তাদের উপর বেস করে এই চ্যাপ্টারটা ইউনিট 1টা। ঠিক আছে, দেখো প্রথমে লেসন 1টা ছিল কি দ্য আনফরগেটেবল হিস্ট্রি, দ্যাট মিনস আওয়ার আইকনিক ফিগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, হিয়ার এখন আমরা নেক্সটে আমরা কি পাচ্ছি, নেক্সটে আমরা পাচ্ছি নেলসন ম্যান্ডেলা। হি ইজ অলসো অ্যান আইকনিক ফিগার, not only his country but the whole worldwide. He is a iconic figure. ঠিক আছে, see, I hope all of you listener heard his name. See, দেখো কি আছে, রয়টার্স। রয়টার্স হচ্ছে কি একটা সংবাদ মাধ্যম। ঠিক আছে, তা এই রয়টার্সটাই কি করেছে, নেলসন ম্যান্ডেলার উপর একটা রিপোর্ট করেছে। দেখো কি লিখা, 15 ডিসেম্বর 2013, মানে রয়টার্স এই রিপোর্টটা করেছে কবে, 15ই ডিসেম্বর 2013 সালে। কোথায়, জোহান্সবার্গ। রয়টার্স জোহান্সবার্গে কোথায় জানো এটা বলতে পারো? জোহান্সবার্গ হচ্ছে সাউথ আফ্রিকায় থেকে এই রয়টার্সে এই রিপোর্টটা করেছে। কি বলেছে এই রিপোর্টে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. কি বলেছেন, নেলসন ম্যান্ডেলা যিনি সারা দুনিয়া ন্যায়ের জন্য সংগ্রামের এক প্রতিমূর্তিতে পরিণত হন, দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে শান্তি ও পুনর্মিলনের মূর্ত প্রতীকরূপে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে পথে দেখান। এখানে দেখো এই যে এখানে কি আছে, শেকেলস। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি যখন আমার এই ইংলিশ ফার্স্ট পেপারে পড়ানোর প্রথম এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে নতুন করে নতুন শব্দ শেখো, যাতে তোমরা তোমাদের ভোকাবুলারিটা বৃদ্ধি করতে পারো। ঠিক আছে, যার কারণে আমি এই ইংলিশ ফার্স্ট এই কি ভোকাবুলারিটা বৃদ্ধি পায়। এখানে দেখো এই যে শেকেলস মিন্স শিকল। ঠিক আছে, এখানে শেকল মিন্স শিকল, এটা তোমাদের জন্য একটা নতুন একটা শব্দ, তাই না? তারপর কি আছে, অ্যাপার্টেইড। ঠিক আছে, অ্যাপার্টেইড মানে কি, হলো বর্ণবিদ্বেষ। অ্যাপার্টেইড মানে বর্ণবিদ্বেষ। ঠিক আছে, লিখে এখানে একটা আন্ডারলাইন করে লিখে ফেলো যে অ্যাপার্টেইড মানে হলো বর্ণবিদ্বেষ। টু এ রেশিয়াল মানে হলো জাতিগত, আর মাল্টি মানে বহু। ঠিক আছে, মাল্টি আমরা অনেকে বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, মাল্টিপল চয়েস, আমরা তো এটা জানি। তা মাল্টি মানে হলো বহু, আর রেশিয়াল মানে হলো জাতি, মানে বহুজাতিক। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তোমরা জানো। আইকন মানে প্রতীক, সেটা বা মূর্ত প্রতীক, এটাও জানো। অফ পিস মানে শান্তি, অ্যান্ড কি বলেছে, রিকনসিলিয়েশন মানে হচ্ছে কি, পুনর্মিলন। রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন। হু কেম টু এমবডি মিন্স মূর্ত করা। ঠিক আছে, বা কি এটা কোনো কিছু আইডেন্টিফাই, এমবডির সিনোনিম হচ্ছে তোমার পার্সনিফাই বা এক্সপ্রেস। মনে থাকবে, দ্য স্ট্রাগল মানে কি, অনেক কষ্ট করা। ফর জাস্টিস মানে বিচার, ন্যায় বিচার যেটা বলি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে। ঠিক আছে, ওকে। তারপর কি বলেছে, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. Mandela never lost his resolve to fight for his people's emancipation. ঠিক আছে, আচ্ছা তোমরা কি বলতে পারো এই যে ডিকেড মানেটা কি? দেখি কে বলতে পারো ডিকেড মানে, বলো তো দেখি।
ডিকেড মানে কি কে বলতে পারো? এখানে যারা অনলাইনে আছো, ক্লাস করছো, প্লিজ বলো তো ডিকেড মানে কি? কমেন্ট করো, আমি দেখছি। দেখি কে বলতে পারো যে ডিকেড মানেটা কি, কেউ বলতে পারো? আমি কিন্তু অপেক্ষা করছি। লিখো ডিকেডের অর্থটা কি, মিনিংটা কি, কেউ যারা লাইভে আছো প্লিজ লিখো ডিকেড অর্থ কি। কেউ জানো? না জানলেও কমেন্ট করো যে ম্যাম উই ডোন্ট নো অ্যাবাউট দিস। হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়াট ইজ ডিকেড? Why are you silent? Please. Okay, no one can know that about this. What is decade? Century মানে জানো? What is century? সেঞ্চুরি বলতে আমরা কি বুঝি তোমরা কি জানো? প্লিজ রেসপন্স করো, সেঞ্চুরি মানে কি? কেউ জানো না? ওকে আমি বলছি, ঠিক আছে। সেঞ্চুরি মানে হচ্ছে কি শতাব্দী, ঠিক আছে। আর ডিকেড মানে হচ্ছে দশক, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হয়েছে যে ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 ডিকেড। ইমপ্রিজেন্ট মানে হচ্ছে আটক থাকা বা জেলে থাকা। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস মানে 3 দশকের কাছাকাছি সময় আটক থেকে বা জেলে থেকে কি করেছেন তিনি? কোথায়? মানে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রায় কি 3 দশক সময় তিনি কারাগারে কি করেছেন? মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। এখানে দেখো কি বলেছে, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন মিন্স স্বাধীনতা, অর ইমানসিপেশন মিন্স মুক্তি। তোমাদের তো সিনোনিম অ্যান্টোনিম আছে, তোমরা জানো সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের কিন্তু তোমরা কিন্তু জানো যে সিনোনিম মানে কি, অ্যান্টোনিম মানে কি। সিনোনিম মানে হচ্ছে কি সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ, তাই না? তো তোমাদের এই ক্ষেত্রে তোমাদের এগুলো মেইনলি তোমাদের কি কমন যে ওয়ার্ড তোমরা জানবে সেখান থেকেই তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসবে। এটা তোমরা কোথায় পাবে? সেকেন্ড পেপারে পাবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম। সো আমি এই জন্য তোমাদের বারবার বলছি যে তোমরা যতই তোমাদের ভোকাবুলারিটা ডেভেলপ করবে, ভোকাবুলারি তোমাদের কি বলে এটাকে আইডিয়া থাকবে, তত তোমরা তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারবে। সেটা তোমাদের লেখনীতে হোক বা প্রশ্ন, যে কোনো প্রশ্নের উত্তর দিতে হোক। যেমন এখানে তোমাদের ইমানসিপেশন সম্পর্কে আছে, তা ইমানসিপেশন অর্থ যেহেতু মুক্তি, তাই না? তা মুক্তি হলে তাহলে এটার সিনোনিম কি হচ্ছে? এটার সিনোনিম হচ্ছে ফ্রিডম অর লিবারেশন, ঠিক আছে। আর যদি আমরা এটার অ্যান্টোনিম বলি তাহলে সেটা হচ্ছে কি বলতে পারো? স্লেভারি মানে দাসত্ব করা। দাসত্ব মানে যে কারোর আন্ডারে বা তার নিচে নিগ্রহে থাকা, ঠিক আছে। দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম। যদি তোমাদের ফ্রিডম আসে, যে ফ্রিডমের সিনোনিম কি হবে, তোমরা কিন্তু ইমানসিপেশন লিখতে পারো, তাই না? ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি,
ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, হি ওয়াজ determined to bring down apartheid while avoiding a civil war, মানে তিনি কি করেছেন, তিনি গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবিদ্বেষ ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ঠিক আছে, এখানে কি অ্যাপার্টেড মানে তো আমি তোমাদের আগেই বলেছিলাম, মনে আছে? অ্যাপার্টেড মানে বর্ণবিদ্বেষ, আর ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, আর সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। ঠিক আছে, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। হিজ প্রেস্টিজ মানে তার খ্যাতি, আর ক্যারিশমা মানে অনন্য সাধারণ প্রতিভা। ঠিক আছে, হিজ মানে তার কি বলে ক্ষমতা বা তার মর্যাদা বা অনন্য সাধারণ প্রতিভা গোটা বিশ্বের সমর্থন আদায়ে তাকে সহায়তা করেছে। ওকে, সি, I hate race discrimination most intensely and in all its manifestations, মানে তিনি কি বলেছেন, I hate race, দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে বক্তব্য, I hate race discrimination মানে আমি ঘৃণা করি জাতিগত বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, রেস মানে জাতি, মোস্ট ইন্টেন্সলি মানে ইন্টেন্সলি মানে খুবই তীব্রভাবে। ঠিক আছে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস মানে এবং এর বহিঃপ্রকাশ। I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. মানে আমি এটা সারা জীবন কি এর বিরুদ্ধে যুদ্ধ করে এসেছি। I will fight it now, এখনো করছি, যুদ্ধ করছি, and will do so until the end of my days মানে যতদিন, এবং করে যাব বা ঘৃণা করে যাব যতদিন পর্যন্ত আমি কি বেঁচে থাকবো। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, মানে ম্যান্ডেলা এই বক্তব্যটা কোথায় প্রদান করেছেন, যে যখন তিনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলেন 1994 সালে, তখন তিনি এই বক্তব্যটা প্রদান করেছেন। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য wounds হ্যাজ কাম, মানে সময় এসেছে আমাদের কি ক্ষত শুকানোর জন্য বা কি করতে, ক্ষতকে প্রশমিত করতে। ও এখানে ওন্ড মানে জখম, আর হিলিং মানে কি, হিলিং মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা প্রশমন করা। যে কোনো কিছু ব্যথা যখন আমরা পাই, আমরা কি করি, সেখানে মলম দিলে বা সেখানে যখন আমরা কোনো ওষুধ প্রয়োগ করি তখন কি আমাদের কি একটু ভালো লাগে। তো সেই যে সেই ফিলটাকে বলা হয় হিলিং। ঠিক আছে, প্রশমিত করা। তাহলে এখন সময় এসেছে আমাদের ক্ষতকে প্রশমিত করার জন্য। মানে কিসের ক্ষত, এখানে উনি কি মিন করেছেন তোমরা জানো, যে মনে হয় তোমরা ঠিক ওভাবে জানো, কিন্তু আমরা যতটা তখন ছোট ছিলাম আমরা বুঝতাম যে এটা নিয়ে প্রায় কথা হতো, যে আগে সাদা মানুষ এবং কালো মানুষ এদের নিয়ে একটা কি বিভেদ সৃষ্টি ছিল, যে সাদারা সব সময় কি কালোদের উপর অত্যাচার করতো, তাদেরকে দাস বানিয়ে রাখতো। কালোদের কোনো রাইট ছিল না তাদের কি বলে জীবনযাপনের, ভালো মানে সুস্থ জীবনযাপনের। তারা তাদের ছেলে মেয়েরা তারা সবসময় কি তার মানে সর্বনিম্ন যে কাজগুলো সেগুলো করতো। যেমন ইংরেজরা কালো মানুষদের ধরে ধরে নিয়ে আসতো তাদের কি চাকর বানানোর জন্য, তাদের কি বলে কি বাগানে কাজ করার জন্য। মোট কথা স্লেভারি বলতে যেটা দাসত্ব, সেটাই ছিল তখনকার সময়ে। এবং এই যে কালো মানুষদের, এবং এমনও ছিল যে যদি কোনো কারণে কালো মানুষকে হত্যা করা হতো, কালোদের বা কৃষ্ণাঙ্গদের হত্যা করা হতো, তাতেও কি ছিল না, কোনো অন্যায় ছিল না, সেটাও কোনো ধরনের কোনো বিচার হতো না। তো
একটা পর্যায়ে যখন এটা নিয়ে মানে কৃষ্ণাঙ্গরা তাদের এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হলো, এবং তার মধ্যে একজন ছিলেন এই নেলসন ম্যান্ডেলা, যিনি কিনা কৃষ্ণাঙ্গদের সঠিক অধিকার আদায়ে সাহায্য করেছেন। তাদেরকে কি, তারা যে একজন মানুষ, তাদেরও যে নিজেদের সত্তা আছে, তাদেরও যে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, তারাও যে সুযোগ পেলে বড় কিছু করে দেখাতে পারে, তিনি সেটাই বুঝিয়েছেন। এবং পরবর্তীতে কি হয়েছে দেখো, যে আমরা এখানে পেলাম যে তিনি 3 দশকেরও বেশি সময় ধরে জেলখানায় আটক ছিলেন, এবং পরবর্তীতে 1994 সালে তিনি সাউথ আফ্রিকার প্রথম কি কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলেন, যেটা কিনা খুবই বিরল। তোমরা বুঝতেই পারছো যে যেখানে তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো না, কোনো ধরনের, তারা ছিলেন দাস, মানে প্রভুত্ব করেই যাদের জীবন কাটতো, সেখান থেকে তিনি উঠে এসে তিনি তার কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের পক্ষে 1994 সালে প্রথম সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে কি উত্তীর্ণ হয় বা মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন। ওকে, এইখানে সেই জখমটা সেটাই বলা হচ্ছে যে যারা সাদা মানুষেরা বা ইংরেজরা তাদের উপর যে অত্যাচার করেছে, সেই যে তাদের যে জখম তৈরি হয়েছে সেটার উপর এখন কি হয়েছে, মলম দেওয়ার বা তাদের সেই কষ্টটা দূর করার সময় এসেছে। এখানে এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come। তাহলে কি বলা হয়েছে, দ্য মোমেন্ট মানে সময় এসেছে, ব্রিজ দ্য ক্যাজম, ক্যাজমস মিনস তোমার ফাটল, ঠিক আছে, ক্যাজমস মানে ফাটল, মানে ব্রিজ দ্য ক্যাজম, তাদের যে ব্রিজের উপর যে ফাটল তৈরি হয়েছে, এখানে এটা ব্রিজ বলতে বোঝানো হয়েছে যে তাদের এবং কৃষ্ণাঙ্গদের এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে একটা কি দূরত্ব, যে একটা ব্যবধান, তাদের মধ্যে যে একটা কি বলে দূরত্ব তৈরি হয়েছে, একটা ফাটল তৈরি হয়েছে। যেমন কৃষ্ণাঙ্গরা যেমন শ্বেতাঙ্গদের দেখলে ঘৃণা করত, শ্বেতাঙ্গরাও কৃষ্ণদের দেখলে কি, তারা তো মানুষ, তারা মনে করতে এরা মানুষই না, তাই তো, মানে তাদের জন্মই হয়েছে শুধুমাত্র শ্বেতাঙ্গদের সেবা দেওয়ার জন্য। এই চিন্তা তিনি এখন কি বললেন, যে সময় এসেছে আমাদের এই ব্রিজের ফাটল কি তৈরি কি বলে এটাকে, ফাটলটা বন্ধ করার। ঠিক আছে, আচ্ছা, তারপর বা এই যে ব্রিজের যে ফাটলটা তৈরি হয়েছে সেটা ভরাট করার, এটা উনি যখন 1994 সালের প্রথম প্রেসিডেন্ট হন, এই প্রেসিডেন্টের সময় এই বক্তব্যটা তিনি প্রদান করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। আমরা সবশেষে অর্জন করেছি আমাদের রাজনৈতিক মুক্তি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid। কি বলেছেন, 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়, এবং এই সম্মানটা তিনি শ্বেতাঙ্গ আফ্রিকার নেতা F.W. de ক্লার্কের সাথে কি ভাগাভাগি করে নেন, যিনি কিনা তাকে 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত করার জন্য এবং বর্ণ বৈষম্য পরিসমাপ্তিতে বা শেষ করার জন্য সাহায্য করেছিলেন। দেখো, শ্বেতাঙ্গ মানেই যে সবাই খারাপ ছিল তা নয়, তাদের মধ্যে একজন শ্বেতাঙ্গ ছিলেন কে, F.W. de ক্লার্ক। ঠিক আছে, উনি কিন্তু কি করেছেন, উনি শ্বেতাঙ্গ মানুষ হয়েও তাহলে চেষ্টা করেছেন যে তিনি নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্তি করবে, এবং চেষ্টা করেছেন যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে এই যে তফাৎটা, এই যে একটা দূরত্বতা, এই যে একটা ঘৃণার সম্পর্ক, সেটা থেকে তিনি মুক্তি কি বলে সেটাও দূর করতে চেয়েছিলেন। আসলে কি, যে কোনো
একটা দেশে সর্ব ধরনের লোক বাস করে। এখন তুমি যদি সেখানে তাদের সাথে মিলেমিশে বসবাস করতে না পারো, তুমি যদি তাদেরকে একদলকে তুমি দমিয়ে রাখতে চাও, আবার আরেক জাতিগত বৈষম্য তৈরি করতে চাও, তখন কি হবে? সেই দেশটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হবে। যেমন দেখো আমাদের 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ, আমরা লাস্ট চ্যাপ্টারটায় যেটা পড়েছিলাম বঙ্গবন্ধুর 7ই মার্চের স্পিচ বক্তব্য, সেখানে কি পেয়েছিলাম আমরা? যে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর অত্যাচার চালাতো, তাদের সঠিক ন্যায্য অধিকার প্রদান করেনি, যার কারণে করেছে কি এখান থেকে বেরিয়ে আসতে আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করেছি। কারণ কি, যখনই তুমি একটা অংশকে বঞ্চিত করবে এবং আরেকটা অংশ তাদেরই অর্থে ফুলে ফেঁপে উঠবে, তখন কি তোমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, একটা কি হিংসা তৈরি হবে, আর যার কারণেই তখন কি হবে? দেশটা পিছিয়ে পড়বে। Okay, so here is some resemblance about this chapter with our Bangabandhu, the previous chapters, Bangabandhu Sheikh Mujibur Rahman. Okay, so এখানে আমরা পাচ্ছি যে বঙ্গবন্ধু এবং নেলসন ম্যান্ডেলা মানে কতটা সম্পর্কিত, তাদের একসাথে তাদের যে কি বলে এটাকে, যে মানে চারিত্রিক ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যটা কতটা মিল এখানে আমরা পাচ্ছি। এখানে তাদের বঙ্গবন্ধু যেমন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, নেলসন ম্যান্ডেলাও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, মানে তারাই আমাদের আইকনিক ফিগার, তারাই দেশটাকে মুক্তি করার জন্য, তারাই দেশের জনগণের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তো এখানেও আমরা কি পাচ্ছি? নেলসন ম্যান্ডেলাও সেম একজন মানুষ যিনি কিনা কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য তাদের যে জীবনযাত্রার মান সেটা পরিবর্তন করার জন্য তিনি লড়ে গেছেন। ওকে, তারপর কি পাচ্ছি আমরা? আচ্ছা, Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ঠিক আছে, তাহলে কি বলেছেন? ম্যান্ডেলার রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত যেসব ঝুঁকিসমূহের কাজ থাকে তিনি তার মানবিক ব্যক্তিত্ব স্বরূপ পৃথিবীর মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই তো? মানে শুধু যে তিনি পলিটিক্যাল ইমানসিপেশন চেয়েছিলেন তা নয়, তিনি যে সামাজিক যে কর্মকাণ্ড, যেমন এইডস নিয়ে উনি কাজ করেছেন, যেটা কিনা পুরো পৃথিবী জুড়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। ওকে, তারপর তিনি ছিলেন He formally left public life in June 2004 before his 86th birthday. মানে he formally left, তিনি জনগণের সামনে থেকে কি ফর্মালি মানে তাকে আর ওভাবে দেখা যায়নি। 2004 সালে জুন মাসের পর যখন তার 86তম জন্মদিন ছিল, সেদিন থেকে তিনি কি বলে লোকজনের সম্মুখ থেকে চলে গিয়েছেন, তাই না? টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, মানে কান্ট্রিম্যান মানে দেশবাসী, ঠিক আছে? টেলিং হিজ অ্যাডোরিং মানে তার প্রিয় পছন্দের দেশবাসীর সামনে থেকে বলেছেন, ডোন্ট কল মি, মানে আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমেন্ড ওয়ান অফ দ্য world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. ঠিক আছে, তিনি কি ছিলেন? তিনি রয়ে গেছেন আমাদের সারা পৃথিবী জুড়ে, মানে একজন অসাধারণ রিভার্ড পাবলিক ফিগার, মানে অসাধারণ একজন জনগণের মূর্তি হিসেবে। কম্বাইনিং সেলিব্রিটি মানে কি বলতে পারো এটা?
তিনি ছিলেন একজন কম্বাইনিং মানে সব কিছুর সমন্বয় সেলিব্রিটি স্পার্কেল। স্পার্কেল মানে কি? চমকানো। মানে সেলিব্রিটি মানে কি বলে এটা? যারা কি সারা পৃথিবী মানুষের কাছে যে একজন কি থাকে সেলিব্রিটি হয়ে ওঠে, মানে সমস্ত গুণে গুণান্বিত একজন এক সেলিব্রিটি স্পার্কেল, যেটা তার চমক ছিল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, যিনি কিনা স্বাধীনতা, সম্মান এবং মানবিকতায় পরিপূর্ণ ছিলেন। ঠিক আছে? He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. He is at the epicenter. Epicenter means কি? উপকেন্দ্র, যেখান থেকে কোনো কিছু কি হয়, কেন্দ্র তো একটা থাকে, আর সেটা হচ্ছে এটা। তিনি ছিলেন কি? উপকেন্দ্র। এপিসেন্টার মানে উপকেন্দ্র, মানে তিনি ছিলেন আমাদের সময় একজন উপকেন্দ্র ইন সাউথ আফ্রিকা, মানে আমাদের সাউথ আফ্রিকায়, এবং তোমাদের হোয়ার এভার, তোমরা যেখানেই থাকো না কেন। কি বলছে? নাদানি গডমেয়ার, the South African writer and Nobel laureate for literature once remarked, মানে এই কথাটা, এই বক্তব্যটা কে প্রদান করেছেন? নাদানি গডমেয়ার, সাউথ আফ্রিকার একজন লেখক, একজন নোবেল লরিয়েট। মানে কি বলতে পারো? নোবেল লরিয়েট হচ্ছে কি? নোবেল বিজয়ী যিনি, তিনি ফর লিটারেচার, যিনি কিনা সাহিত্যে নোবেল বিজয়ী হয়েছিলেন, তিনি নেলসন ম্যান্ডেলার সম্পর্কে এই কথাটা বলেছিলেন। ঠিক আছে? The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. কি বলেছেন তিনি এখানে বলা হয়েছে যে বছরগুলো ম্যান্ডেলা কারাগারে ব্যয় করেছেন, সেগুলো তাকে সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক কারাবন্দিতে এবং কোটি কোটি দক্ষিণ আফ্রিকাবাসীর কি জন্য তার দেশের সীমানা থেকে বহু দূরের নির্যাতিত মানুষের কাছে একজন কিংবদন্তি নেতায় পরিণত করেছে। মানে তিনি যে শুধু তার দেশের মানুষের কাছে পরিচিত ছিলেন তা নয়, তিনি ছিলেন তার দেশের বাহিরে যে আরও নির্যাতিত মানুষজন রয়েছে তাদের কাছেও একজন আইকনিক, বা তার কর্মকাণ্ড সেখানকার লোকজনের কাছে একজন আদর্শ প্রতীক হিসেবে পৌঁছে গিয়েছে। ওকে, মাই টাইম ইজ আপ। সো next class I will try to complete this chapter. Till then, stay safe, stay at home. Assalamu alaikum.